এই যে যা কিছু দেখছেন এখনই এত কিছু দেখা যাচ্ছে, সামনে আর না জানি কত কিছু দেখব। তা সেই সময়টাতে, যে সময়টাতে মানুষের, কোন কোন মানুষের, যে সমস্ত মানুষ ওই অপশাসনের বিরোধিতা করত, সেই সমস্ত মানুষদের যখন আর বেঁচে থাকাটাই অনিশ্চিত হয়ে গেছিল, তারা বালিশের মধ্যে মুখ চেপে গুমড়ে গুমড়ে কাঁদত, খালি পেটে অপেক্ষা করত কবে সুদিন আসবে। সেই সমস্ত মুমূর্ষু মানুষদের যিনি আশ্রয়দাতা হয়ে দাঁড়িয়েছিলেন এবং যার মুখটা কল্পনা করে মানুষজন একটু আশা পেত যে হ্যাঁ, ঠিক একদিন না একদিন এর প্রতিকার হবেই হবে, সেই মানুষটি হলেন কে? সকলের শুভেন্দুদা। আর আজকে তিনি আমাদের সকলের সেই মুক্তি সূর্য, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার এতটাই সূক্ষ্ম তার বিচার শক্তি ছিল, বিচার শক্তি এখন তো বটে, আরো সেগুলো আরো প্রখর হচ্ছে, কিন্তু তার অবজারভেশন পাওয়ার সেটা এত বেশি ব্যাপ্ত, কোথায় কোন জায়গায় কোন গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও একটি মানুষ তার মুখ কল্পনা করে বেঁচে আছে, একটু ভরসা পাচ্ছে বেঁচে থাকার, তিনি তারও খোঁজ রাখতেন। এরকম প্রচুর ঘটনা আছে এবং বিশ্বাস রাখি সেগুলো লিখলে এক কিংবদন্তি তৈরি হবে। কিন্তু আজকে শুরুতে এতগুলো কথা কেন বললাম? এই জন্যে যে এই যে চারপাশে যা কিছু আপনারা দেখছেন, এই সমস্ত প্রেক্ষিতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেই শুভেন্দু অধিকারী তিনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আজকে বললেন। তার ঠাসা কর্মসূচি থাকে, বিভিন্ন রকমের প্রেস কনফারেন্স থাকে, বিভিন্ন রকমের বক্তব্য রাখা থাকে, তার মধ্যে থেকে বিশেষ কয়েকটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, যেটা এই এপিসোডের মূল প্রতিপাদ্য বিষয় এবং এইগুলো প্রমাণ করে দেয় যে সেই সময়ে থাকা তিনি একজন বিরোধী দলনেতা, তিনি যা যা আশঙ্কা প্রকাশ করেছিলেন আজকে সরকারে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়ে দেখতে পাচ্ছেন তা শুধু হুবহু মিলে যাচ্ছে তাই নয়, তা তার হিসাবেরও বাইরে চলে যাচ্ছে, হিসাবটাকেও, অনুমানটাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। তা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কি কি বললেন সেগুলো তো শুনবো, আরো জানবো যে আগামীতে এর এফেক্ট গুলো ঠিক কি কি হতে চলেছে। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। রাষ্ট্রবাদ শিরোপরি, রাষ্ট্রবাদ সর্বোপরি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যা জানালেন, আমরা মানুষের ভাষাতেও ভোটের আগে ভোটের পরে এসআইআর চলাকালীন অবস্থাতে অনেকবার সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই দু একদিন ধরেও তুলে ধরছি। এর আগের এপিসোডগুলোতে তো আপনারা দেখলেন যে দিল্লিতে যারা যারা ছুটে গেলেন আজকে দিল্লি, সেখানে গিয়ে কি কি অবস্থা হচ্ছে, আগামীতে কি কি ঘটতে চলেছে, সেগুলো সূত্র মারফত আমরা যে সমস্ত খবর পেয়েছি গত 3টে এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকে যেটা বলতে যাচ্ছি সেটা কি, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জানালেন ঠিক সেই তথ্যটা যেটা আমরা অনুমান করেছিলাম এবং তার কাছেও একটা আনুমানিক তথ্য ছিল, আর সরকারে এসে তিনি সেটা ভালো করে ছানবিন করে কি দেখতে পাচ্ছেন, চমকে দেওয়ার মতো তথ্য, যেটা যখন অন্নপূর্ণা ভান্ডার ঘোষণা হয় তখনও তিনি এইরকম একটা আশঙ্কা প্রকাশ করে একটা সংখ্যা বলেছিলেন, কিন্তু এই সংখ্যাটা আবার তার থেকে চমক দেওয়ার মতো সংখ্যা। সেটা কি? 27 লক্ষ, যেটা আমরা বারবার বলতাম যে ভোটার তালিকা, এই তালিকা সেই তালিকার থেকে বাদ, কিচ্ছু নেই যাদের, কোন তালিকাতেই নাই, নাম নেই যাদের, সেই সংখ্যাটা মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন 27 লক্ষ। তাও তো সেটা কি, এটা ওটা সেটা বিভিন্ন প্রকল্পের মধ্যে থেকে ছানবিন করে পাওয়া যাচ্ছে। তাহলে ভেবে দেখুন সুধী দর্শকবৃন্দ, এ বাদেও সেই সংখ্যাটা কি বিশাল হতে পারে, যারা
দেশ বিরোধী হয়েও এই দেশের মধ্যে বসবাস করছে। আর চমক লাগার মতো তথ্য, 3 লক্ষ, ভুল শুনছেন না, 3 লক্ষ পুরুষ তারা পেত লক্ষ্মীর ভান্ডার। যারা বলছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে কষ্ট হচ্ছে, তারা ভাবুন কি পরিমাণ লুট হয়েছে লক্ষ্মীর ভান্ডারের নামে। পুরুষ, 3 লক্ষ পুরুষ। যেদিন আমরা মানুষের ভাষায় চমকে উঠেছিলাম এই তথ্যটা দিতে গিয়ে, যে একজন পুরুষ পাওয়া গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে একটা কাগজ ধরে দেখিয়ে বলেছিলেন সেও আবার সংখ্যালঘু, এবং সেই পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেত। আমরা চমকে উঠেছিলাম। কিন্তু আজকের তথ্য তাহলে কি? চমকে উঠতে গিয়ে তো ভিড়মি খেয়ে যেতে হবে। 3 লক্ষ পুরুষ লক্ষ্মীর ভান্ডার পেত। এ বাদেও আরো অনেক তথ্য আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলো আগে জানিয়েছিলেন, এবং মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও জানিয়েছিলেন যে বহু মৃত তাদের নামও লক্ষ্মী ভান্ডার ঢুকত। তাহলে অন্নপূর্ণা ভান্ডার, শুধু দর্শকবৃন্দ, এই দেশ আমার আপনার সবার। এই যে সরকার যে টাকা খরচা করে সেগুলো আমার আপনার আমাদের ট্যাক্সের টাকা। সেই টাকা যাতে অপচয় না হয়, সেই টাকা যাতে দেশের কাজে লাগে, সেই কারণেই এই পরিকল্পনা, যাতে সুন্দরভাবে ছানবিন হয়ে পরিচ্ছন্নভাবে সরকারি পরিষেবা প্রতিটি মানুষের মধ্যে ঢোকে। কিন্তু কি সেখানে কি এই বিভাজন করা হচ্ছে, যেটা মাননীয় বিধায়ক কৌস্তব বাগচি বলেছেন একজনকে দাঁড় করিয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাওয়ার পর? সেখানে কি, এখানে কি যে মুসলিম হবে সে পাবে না, যে হিন্দু হবে সে পাবে, এই ভাগ করা হয়েছে? আমি এইটা ভোটের আগেও বলতাম যে অন্যান্য রাজ্যের দিকে তাকান, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকান, কেন্দ্রীয় প্রকল্পগুলোর দিকে তাকান, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জনকল্যাণমুখী যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেগুলোর দিকে তাকান। মুসলমান পাবে না হিন্দু পাবে এরকমটা কোথাও আছে? নেই। সেটার নামই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। তোষণ নয়, সকল ভারতীয়র সামগ্রিক বিকাশ। এবং তার থেকে বড় কথা তো অবশ্যই, আমরা তো স্বপ্ন অবশ্যই দেখি অখণ্ড ভারতের, কিন্তু দেশ বিরোধী একটা পিঁপড়েরও এই দেশে স্থান নেই। সে কেউ ফিরিয়ে নেবে না বলে গোসা ধরলেও হবে না, পারবে না। তোমাদের ওই কলা গাছের ভেলা বেঁধে মোটর ভ্যানে করে বিজেপি এগিয়ে এসে সীমান্তে হল্লা পাকিয়ে কোনো লাভ নেই, পারবে না আটকাতে, ফেরত নিতেই হবে। কিন্তু এটা যদি আক্ষরিক অর্থে সংখ্যা হয়, তাহলে এই পরিমাণটাই কিন্তু এই যে দেশের একটা উন্নয়ন সূচক জিডিপি, তেমনি প্রত্যেক রাজ্যেরও তাই থাকে। এই জিডিপি প্রত্যেক রাজ্যেরও থাকে। তাহলে এই জিডিপিটাকে কি পরিমাণ হ্যাম্পার করেছে, ধাক্কা মেরেছে ভেবে দেখো। তাহলে এক একটা রাজ্যের জিডিপি মিলে হয় আমাদের কি গোটা দেশের জিডিপি। তাহলে একটি রাজ্যে যদি এই পরিমাণ তছনছ চলে, এবং এখানেই শেষ না, শয়ে শয়ে কোটি টাকা না হলে ঠিক মর্যাদাশালী চোর হওয়া যায় না, এরকম একটা পর্যায়ে এসে গেছিল, যেটা আপনারা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাহলে সেই টাকাটা কোথাকার টাকা? কেন্দ্রের পাঠানো টাকা, কখনো কখনো জনগণের লুট করা টাকা, কখনো লুটের টাকা, মানে তোলা তোলা ইত্যাদি লুটের টাকা, এই সমস্ত। কিন্তু এ বাদেও আরেকটি ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি করে দিলেন আজকে, যেটা গতদিন আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে তথ্যটা, সেটা কি? সেটাও আর একটা চালুনি। আচ্ছা, এই যে এত কেলেঙ্কারি হয়েছে, এত নির্মাণ হয়েছে, বেআইনি নির্মাণ, এত তোলাবাজি হয়েছে, এত লুট হয়েছে সরকারি টাকা, তাহলে প্রত্যেকটি সরকারি দপ্তরে, প্রশাসনিক দপ্তরে তার তার জন্য নির্দিষ্ট কর্মী, মানে আধিকারিকরা ছিল। তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন?
যে ওই সরকারের আমলে, মানে আগের সেই অপশাসনের সরকারের আমলে যারা যারা চাপের মুখে পড়ে, হুমকির মুখে পড়ে কাজ করতে বাধ্য হয়েছেন, সেটাও যেমন তদন্ত করে দেখা হচ্ছে, তেমনি এখনো এখনো যারা নেগেটিভ মেন্টালিটি নিয়ে চলছেন তাদের লাইনে আনা হবে। কোনো ভুল নেই, তাদের লাইনে আনা হবে। বিপুল পরিমাণে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ, যেটা হাওড়াতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন, সেখানে দাঁড়িয়েই তিনি ১,৫০০ এরকম পেয়েছিলেন সরকারে আসার পরেই হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে। সেমনি তো হাওড়াতে না, যে কোনো পৌরসভায় দেখুন, মানে একজন যদি কাউন্সিলর হয়, তার হয় হাজব্যান্ড, অথবা কাউন্সিলর যদি মহিলা হন, এই পুরুষ হন, তার স্ত্রী। এরকম একজনের ভাই যদি সরকারি মানে পৌরসভায় চাকরি করে থাকে বা পঞ্চায়েতে চাকরি করে থাকে, তার গোটা আত্মীয় দল মিলে এরা কি, এরা হচ্ছে কন্ট্রাকচুয়াল কর্মী। মাইনের পরিমাণটা খোঁজ নিয়ে দেখুন শুধু দর্শক বৃন্দ, মাইনেটা কি বিপুল। মানে ৩,০০০-৪,০০০ টাকা মাইনে কিন্তু এখন আর নয় এই সমস্ত, এদের মাইনেটা বিপুল। সেটাও ছানবিন হচ্ছে, সেটাও পার পাবে না। তাহলে ৪ নম্বর আর একটা পয়েন্ট মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, সেটা আমাদের সবার, তিনি দাদাই থেকে যাবেন সকলের হৃদয়ে, কিন্তু এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী, তা সেই তিনি কি বললেন ৪ নম্বর কথাটা, যেটা আমরা অনেকদিন আগে থেকে বলছিলাম। তার উনি কি বললেন? উনি বললেন যে যা পরিমাণ ধরপাকড় হচ্ছে আর যে পরিমাণ দুর্নীতি, পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটাকে জেলখানা বানাতে হবে। এখান থেকে সবিনয়ে বলি যে রসিকতার ছলে হলেও যেটা ভেবেছিলাম যে বোধহয় ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেও জেলখানা বানালে হবে না। সর্বব্যাপী দুর্নীতি, লুণ্ঠন, অত্যাচার, তাদের ধরে জেলে ঢোকাতে গেলে একজন বলেছিলেন যে একটা পুরো জেলা লাগবে না, তাতেও বোধহয় হবে না, আলাদা কোনো দ্বীপের খোঁজ করতে হবে। ঠিক যেমন আগে ব্রিটিশ শাসিত রাজ্যগুলো, ব্রিটিশ শাসনকালে দ্বীপান্তরে পাঠানো হতো, ইংল্যান্ডের উপনিবেশ যেগুলো ছিল দ্বীপান্তরে পাঠিয়ে দিত অস্ট্রেলিয়া, আমেরিকার বিভিন্ন দ্বীপে। বোধহয় সেই রকম অবস্থা করতে হবে, নাহলে জায়গা কোথায়। আর একটা চমকে দেওয়ার মতো তথ্য, একটু হাসিও লাগতে পারে, কিন্তু যেটা শোনা গেল যে পাটুলিতে যে কাউন্সিলর, যার নামই হয়ে গেছিল যে কিনা ফ্ল্যাট তৈরি হলে স্কোয়ার ফুটে টাকা নিত, তা সেই সমস্ত কলকাতার বিভিন্ন অঞ্চলে কি শোনা যাচ্ছে জানেন? ওই যেমন কলেজ স্ট্রিটে একটা ধরা পড়লো জসিমউদ্দিন, পাটুলিতে আর একটা ধরা পড়লো, এরা তো প্রতি ঘন্টায় এরকম 5খানা-6খানা করে ধরা পড়ছে। ভাবতে পারেন আসল ডিমের দাম কোনোদিন যা ছুঁতে পারেনি, যে দামটা আসল ডিম, এতে মুরগি খুব রাগ করতে পারে যে ছি, তার আসল ডিমের দাম। এমনকি করোনার সময় আমি মনে আছে ডিম কিনেছিলাম, একটা ডিম 9 টাকা এই পিস হয়েছিল, এমনকি একদিন 10 টাকাও বোধহয় কিনেছি করোনার সময়। ডিমের খুব চাহিদা, মানে আকাল হয়েছিল যখন। তা সে সমস্ত ছাপিয়ে চলে গেছে কি পচা ডিমের দাম। পচা ডিমের দাম এখন 20 টাকা পিস। পচা ডিম, তার আকাল, এবং ব্যবসাদারেরা ভাবছেন বোধহয় কেউ কেউ যে যত দ্রুত ডিম পচে যায় তত ভালো, অথবা ডিম পচিয়ে দেওয়ার জন্য, যেমন আম পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়, এরকম ডিম পচানোর জন্য বোধহয় কোনো পাউডার আবিষ্কার করতে হবে। ভাবতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে? কিন্তু এই সব তথ্য বলবার পর ওই সব শেষে যেমন কিছু খবর আপনাদের দিই, সেই খবরটা হচ্ছে এই যে অনেকেই ভাবছে যে অমুক অংশটা ছিদ্রগুলো তমুক জায়গায় বোধহয় পালিয়ে যেতে পারবো, এর পায়ে ধরে ওর কাছে গিয়ে হাতে পায়ে ধরে কোনো রকম ভাবে বোধহয় বেঁচে যেতে পারবো।
তার সেটা যে যাবে না সেটা খুব পরিষ্কার। আপনারা দেখতেই পেলেন একটি বহুল প্রচারিত টিভি চ্যানেলে একজন ওই কলকাতা পুরসভার গুলশান কলোনি খ্যাত এক কাউন্সিলর, তিনি এসে খুব বিবেকের উদয় হয়ে হয়ে বড় বড় ভাষণ দিয়েছিলেন। তার হঠাৎ বিবেকের উদয় হয়ে ওই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছিলেন। তা তিনি এখন পলাতক। এত কোটি টাকার কেলেঙ্কারি অভিযোগ তার পিছনে ধাওয়া করছে। তেমনি এরকম অসংখ্য আছে। তা যে পতন ঘটেছে সেই পতন তার কাঁপুনি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আর তার ওই সুনামিতে ভেসে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই অপশাসনের সাম্রাজ্যের উচ্ছিষ্টগুলো বর্ডার পার হওয়ার চেষ্টা করছে। ভাগো পালাও, সেটা তৎকালীন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা বলেছিলেন। আজকের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলছেন হাওড়া স্টেশন থেকে আরপিএফ কে বলা আছে ওখান থেকে ধরো, কোর্টে চালান দিতে হবে না, সোজা বর্ডার। আর তিনিও বলেছেন, মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি বলেছেন ভাগো রাতারাতি পালাও। আর এই সমস্তর ফলে যেটা হচ্ছে, অপরাধী কুল আরো আরো নিঃসঙ্গ হচ্ছে। কাপড়ের তলা থেকে কেউ বেরোচ্ছে, কারোর ওই পুকুরের পাশ থেকে বাঁশঝাড় থেকে টেনে বার করতে হচ্ছে কাউকে। একের পর এক অনির্বাচনীয় দৃশ্য, এবং যা মানে বোধহয় পৃথিবীর ইতিহাসে খুঁজলে এই রকম পাওয়া যাবে না। এখন তাহলে নেক্সট কি? নেক্সট পুরো কেন্দ্রের, আবার বলছি, পুরো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আলাদা নয়। আগামীকাল হতে চলেছে স্বাস্থ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিপ্লব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন আয়ুষ্মান ভারতের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট আমাদের আগামীকাল দিল্লিতে স্বাক্ষর হতে চলেছে, এবং 5.5 কোটির ওপর মানুষ, প্রায় 6 কোটির কাছাকাছি মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা এবার পেতে চলেছে। এটা চিকিৎসার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এক বিপ্লব, এবং সেটা এই 15টা বছর ধরে আমরা পাইনি। আর কি পাইনি? লড়তে লড়তে কত যুবক ভালো একটু পড়াশোনার সুযোগ পায়নি, শুধুমাত্র মানে বিরোধিতা করবার জন্য। কত পরিবারের কত মানুষ তাদের সোনার সময়টুকু হারিয়ে ফেলেছে। কত ছাত্র ছাত্রী মেধাবী হওয়া সত্ত্বেও ভালো চাকরি করতে পারেনি, কারণ রাজ্যে চাকরিই ছিল না। আর এদিকে ছুটে আসছে এবার শিল্পায়নের জোয়ার। সরকারি চাকরিতে 5 বছরের ছাড় তো এই সরকার দিয়েই রেখেছে। এ বাদেও যে পরিমাণ ইন্ডাস্ট্রি এবার আসতে চলেছে বলে আমাদের কাছে খবর, শুধু না আপনারাও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই ইন্ডাস্ট্রি, শিল্পায়ন এবং উন্নয়ন, এই দুটোর জোয়ারে কিছু না কিছু জুটে তো অবশ্যই যাবে। যেখানে বোমা বাঁধাটা শিল্প হয়ে উঠেছিল, একটি অপদার্থ স্বৈরাচারিণী মুখ্যমন্ত্রী যার লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এরকম একটা জায়গায় চলে গেছিল, যে মানুষকে উপদেশ দিয়েছিল ঘুগনি বিক্রি করতে, চপ বিক্রি করে খেতে। আমি বলছি না ঘুগনি বিক্রি চপ বিক্রি খারাপ, কিন্তু তুমি জীবিকা দিতে পারছো না, সরকারি জীবিকা দিতে পারছো না, বেসরকারি শিল্পায়নের জীবিকা দিতে পারছো না। কাজে তুমি স্বনির্ভরতা বলতে ওইটুকু বোঝো। যাকে জমানা তো শেষ হয়ে গেছে, ও নিয়ে আর কথা বলতে ভালো লাগে না। মানুষজন বলছে ওর মুখদর্শন করতে চাই না। যতদিন, যত দ্রুত, যত তাড়াতাড়ি বাপু ওই তিহারের অন্ধকারে ঢুকে যায়, মানুষজন বাঁচে। যদি দর্শকবৃন্দ, অপরাধীদের করুণ দিন আসছে, কিন্তু আরো 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 করুণতম দিন আসছে কিন্তু অপরাধীদের।
একটাও চালাকি কিন্তু ছাড় পাবে না। ডকুমেন্ট টোটোই করে ডকুমেন্ট নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে লাভ নেই। পরিষ্কার শুনে রাখো বাপু, আর কোনো দিকে কোনো পালানোর জায়গা নেই। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানাবেন। আপনারা যে দিকটার কথা ইঙ্গিত করছেন, সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম শহরগুলোর কথা, অবশ্যই সেই সমস্ত এপিসোডগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো আপনাদের চাহিদা মতো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।